অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজ আমরা কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ প্লেস অফ সুইং। প্লেস অফ সুইং কথার অর্থ হচ্ছে ভেন্যু ফর ট্রায়াল। যদি কোনো একটা সিভিল প্রসিডিং যদি কোর্টে ফাইল করতে হয়, একটা সিভিল স্যুট যদি কোর্টে ফাইল করতে হয়, সেক্ষেত্রে কোন কোর্টে কোন ফোরামে সেই স্যুটটা ফাইল করতে হবে ইন রেসপেক্ট অফ এনি মুভেবল অর ইমুভেবল প্রপার্টি। আজকে কিন্তু আমরা সেটাই নিয়ে ডিসকাস করব। মানে একটা সিভিল স্যুট ফাইল করতে গেলে কোন কোর্টে আমরা ফাইল করব সেটাই কিন্তু আমরা সেকশন 15 থেকে সেকশন 20 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, তার মধ্যে ডিটেলস প্রসিডিওরটা লেখা রয়েছে। মানে একটা স্যুট ফাইল করতে গেলে সবার আগে যেটা হচ্ছে চুজিং অফ ফোরাম, চুজিং অফ কোর্ট, কোর্টটা চুজ করতে হবে যে কোন কোর্টে সেই স্যুটটা ফাইল করব। সেগুলো কিছু জিনিসের উপর ডিপেন্ড করে থাকে, এগুলো সেকশনের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। তাহলে ফার্স্ট দেখো সেকশন 15 এর মধ্যে লেখা আছে যে কোর্ট ইন হুইচ স্যুটস টু বি ইনস্টিটিউটেড। কোর্ট ইন হুইচ স্যুটস টু বি ইনস্টিটিউটেড, একটা সিভিল স্যুট কোন কোর্টে ইনস্টিটিউটেড হবে সেকশন 15 এর মধ্যে দেওয়া আছে যে এভরি স্যুট শ্যাল বি ইনস্টিটিউটেড। সেকশন 15 এর মধ্যে কি দেওয়া আছে? সেকশন 15 এর মধ্যে দেওয়া আছে এভরি স্যুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ লোয়েস্ট গ্রেড বাট কম্পিটেন্ট টু ট্রাই ইট। তাহলে ভেরি সিম্পল ওয়েতে একটা জিনিস এখানে বলে দেওয়া আছে সেকশন 15 এ যে এভরি স্যুট শ্যাল বি ইনস্টিটিউটেড, প্রত্যেকটা স্যুটকে ইনস্টিটিউট করতে হবে ইন দ্য কোর্ট অফ লোয়েস্ট গ্রেড, লোয়েস্ট গ্রেডের কোর্টের মধ্যে। বাট সেই যে লোয়েস্ট গ্রেডের কোর্ট, দ্যাট কোর্ট মাস্ট হ্যাভ কম্পিটেন্সি টু ট্রাই দ্য স্যুট, সেই স্যুটটাকে ট্রাই করার কম্পিটেন্সি থাকতে হবে। তাহলে সেকশন 15 থেকে আমরা দুটো ইনগ্রেডিয়েন্টস দেখতে পেলাম। প্রথম ইনগ্রেডিয়েন্টস কি দেখতে পেলাম? যে কোর্টটা কি হতে হবে? ইনফেরিয়র কোর্ট হতে হবে, হায়ারকিতে ইনফেরিয়র হতে হবে। তাহলে কোর্টটা কি হতে হবে? দ্য কোর্ট must be of lowest grade। এই lowest grade কথাটার অর্থ কি? that is inferior in hierarchy। আর নাম্বার 2 বলছে কি? such court must have competency to try the suit, very important। তাহলে দুটো আমরা পয়েন্ট দেখতে পেলাম। এখানে লেখা আছে যে কোর্টটা হতে হবে লোয়েস্ট গ্রেডের কোর্ট, সেটা যেন ইনফেরিয়র কোর্ট হয় হায়ারার্কির দিক থেকে। আর নাম্বার 2টা হচ্ছে কি? সেই কোর্ট যেন কম্পিটেন্সি থাকে স্যুটটাকে ট্রাই করার জন্য। অন্যান্য যে কম্পিটেন্সির প্রয়োজন হয় সেটা সাবজেক্ট ম্যাটারের দিক থেকে, পিকিউনিয়ারি লিমিটেশনের দিক থেকে, সেই পিকিউনিয়ারি জুরিসডিকশন যেন কোর্টের থেকে থাকে সেটা আমাদেরকে দেখতে বলেছে। এখন প্রশ্ন হচ্ছে এই লোয়েস্ট গ্রেডের কোর্ট বলতে আমরা কি বুঝি, এটাকে আমরা ফার্স্ট আমরা দেখব। আর লোয়েস্ট গ্রেডের কোর্ট জিনিসটা কি বুঝতে পারলে কিন্তু আমরা এটাকে ইজিলি আমরা বুঝতে পারবো। তাহলে আমরা ফার্স্ট দেখার চেষ্টা করি যে লোয়েস্ট গ্রেডের কোর্ট বলতে আমরা কি বুঝি। সাপোজ মনে করো ওয়েস্ট বেঙ্গলের কোন একটা কোর্ট, আমি এটা উদাহরণের জন্য বলছি, সাপোজ মনে করো ওয়েস্ট বেঙ্গলের কোন একটা কোর্ট, সেটা হচ্ছে সিভিল কোর্ট জুনিয়র ডিভিশন। তাহলে আমি কি বললাম? সিভিল কোর্ট জুনিয়র ডিভিশন, সিভিল কোর্ট জুনিয়র ডিভিশনের একটা কোর্ট রয়েছে। আর একটা মনে করো কোর্ট রয়েছে সিভিল কোর্ট সিনিয়র ডিভিশন, সিভিল কোর্ট এটা মনে করো সিনিয়র ডিভিশন। দুটো কোর্ট সাপোজ মনে করো, দুটো কোর্টের মধ্যে এই কোর্টের মনে করো পিকিউনিয়ারি যে জুরিসডিকশনসটা রয়েছে এখানে বলা আছে 1 লাখ রুপিস পর্যন্ত স্যুট ভ্যালু, স্যুটগুলোকে এখানে এন্টারটেন করতে পারবে, মামলাটা বিচার করতে পারবে। আর সিভিল কোর্ট জুনিয়র ডিভিশনে মনে করো আনলিমিটেড পিকিউনিয়ারি জুরিসডিকশন রয়েছে। তাহলে আনলিমিটেড যে জুরিসডিকশন সিভিল কোর্ট সিনিয়র ডিভিশনে রয়েছে। এখন সাপোজ মনে করো একটা স্যুট যেটা কিনা ফাইল করা হবে, তার স্যুট ভ্যালু সাপোজ মনে করো 90K, 90,000 টাকা। তাহলে 90K স্যুট ভ্যালু যে স্যুটটা, তাহলে আমরা কোন কোর্টে ফাইল করতে পারি? আমরা দেখতে পাচ্ছি সিভিল কোর্ট জুনিয়র ডিভিশনে কিন্তু 1 লাখ টাকা পর্যন্ত স্যুট ভ্যালু, স্যুটটাকে এন্টারটেন করে সেটাকে ট্রায়াল করতে পারে, সেটাকে বিচার করতে পারে বা অ্যাডজুডিকেট করতে পারে। আর সিভিল কোর্ট জুনিয়র ডিভিশন হচ্ছে আনলিমিটেড জুরিসডিকশন, সে যত অ্যামাউন্টের স্যুট ভ্যালু হোক না কেন ওই মামলাটাকে সে এন্টারটেন করতে পারবে। তাহলে 90K 90,000 টাকা যদি স্যুট ভ্যালুর কোনো মামলা হয়, তাহলে সেই মামলাটা কি হবে? সিভিল কোর্ট
কোড জুনিয়র ডিভিশনেও ফাইল করা যেতে পারে, কারণ কি 1 লাখ টাকার মধ্যে যেহেতু এটা রয়েছে। আবার সিভিল কোড জুনিয়র ডিভিশনেও ফাইল করা যেতে পারে, দুটো কোডেই ফাইল করা যেতে পারে। কিন্তু আমাদেরকে সেকশন 15 কি বলে দিয়েছে, যে এভরি স্যুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ লোয়েস্ট গ্রেড। লোয়েস্ট গ্রেডের যে কোড আছে, যে কোডটা কিনা ইনফেরিয়র রয়েছে হায়ারকিতে, সেই কোডটা সেই কোর্টে কিন্তু স্যুটটা ফাইল করতে হবে। তো দুটো কোর্টেই মামলাটা ফাইল করা যাবে, কিন্তু মামলাটা আমাদেরকে এই সিভিল কোড সিনিয়র ডিভিশনে ফাইল করতে হবে না, মামলাটা ফাইল করতে হবে সিভিল কোড জুনিয়র ডিভিশনে। তাহলে সিভিল কোড সিনিয়র ডিভিশনে কেন ফাইল করলাম না, কারণ কিনা সেটা লোয়েস্ট গ্রেডের নয়। যেটা লোয়েস্ট গ্রেডের কোড আছে, যদি কিনা তার সেই পিকিউনিয়ারি যদি সেই জুরিসডিকশনটা থেকে থাকে, সেই ক্যাপাসিটির মধ্যে থেকে থাকে, স্যুটটা আমরা সেখানেই কিন্তু ফাইল করব। এখন যদি সেই স্যুটটা যদি আমরা সিভিল কোড জুনিয়র ডিভিশনের জায়গায় যদি সিভিল কোড সিনিয়র ডিভিশনে যদি ফাইলটা করে দিই, তাহলে কি সেই স্যুটটা কি বাতিল হয়ে যাবে? বা সিভিল কোড সিনিয়র ডিভিশন মামলাটাকে এন্টারটেন করে নিল, এন্টারটেন করার পর কোনো একটা রায় দিয়ে দিল, সেই রায়টা কি নালিটি বা সেটা কি বাতিল হয়ে যাবে? তা কিন্তু নয়। তার মানে প্রথম যে ইনগ্রেডিয়েন্টসটা আমি দেখিয়েছিলাম, যে লোয়েস্ট গ্রেডের যে কোড যেটা কিনা আছে, সেই কোডে যদি ফাইল না করে যদি কিনা যেটা সুপিরিয়র যে কোড আছে সেখানে যদি ফাইল করা হয়, সেই স্যুটটা কিন্তু নালিটি হবে না। কারণ কি প্রথম যে ইনগ্রেডিয়েন্টসটা আমি বলেছিলাম, যে কোডটা লোয়েস্ট গ্রেড বা সেটা হতে হবে ইনফেরিয়র হতে হবে হায়ারকিতে, সেই যে গ্রাউন্ডটা সেটা ছিল একটা রুল অফ প্রসিডিওর, এটা কিন্তু কোনো রুল অফ জুরিসডিকশন ছিল না। তাই রুল অফ প্রসিডিওর যেহেতু ছিল, সেখানে শুধুমাত্র এটা উল্লেখ করা আছে যে লোয়েস্ট গ্রেডের যে কোর্ট এটাকে এন্টারটেইন করে মামলাটাকে বিচার করবে। কিন্তু সিনিয়র ডিভিশনে যদি ফাইল করা হয়ে থাকে, সেখানে প্রসিডিউরাল দিক থেকে কিন্তু ভুল আছে, কিন্তু জুরিসডিকশনের দিক থেকে যেহেতু কোনো ভুল নেই, সেই রায়টা যেটা সিভিল কোর্ট সিনিয়র ডিভিশন দেবে, সেই রায়টা কিন্তু নালিটি বা সেটা কিন্তু বাতিল হবে না। কিন্তু সেক্ষেত্রে সিভিল কোর্টের কি উচিত হবে এই মামলাটা বিচার করার সময়, যে রায় দেওয়ার আগে সিভিল কোর্টের উচিত হবে কি না, অর্ডার যে 7 আছে, সেই অর্ডার 7 তার রুল 10 অনুসারে সিভিল কোর্টের উচিত হবে সেই যে মামলাটা যেটা সিভিল কোর্টে ফাইল করা হয়েছে, সেই মামলাটাকে রিটার্ন করে দেওয়া প্লেন্টিফের কাছে, যাতে সে অ্যাপ্রোপ্রিয়েট ফোরামে যাতে সে ফাইল করতে পারে। সিভিল কোর্ট সিনিয়র ডিভিশনের উচিত হবে অর্ডার 7 রুল 10 অফ দ্য সিভিল প্রসিডিওর কোড অনুসারে সেই মামলাটাকে প্লেন্টিফের কাছে রিটার্ন করে দেওয়া, যাতে প্লেন্টিফ সেই মামলাটাকে অ্যাকচুয়াল যে ফোরাম রয়েছে, লোয়েস্ট গ্রেডের যে কোড আছে, যাতে সেখানে সে ফাইলিং করতে পারে। সিভিল প্রসিডিওর কোডের অর্ডার 7 রুল 10 অনুসারে সেটাকে রিটার্ন করে দেওয়াটা সিভিল কোর্টের উচিত হবে। কিন্তু যদি রিটার্ন না করে দিয়ে যদি সিভিল কোর্ট কি করে থাকে, মামলার রায় দিয়ে থাকে, সেটাকে আমরা নালিটি বা বাতিল আমরা বলবো না। কিন্তু সেকেন্ড যে ইনগ্রেডিয়েন্টস আমরা বলেছিলাম, যে সার্ট কোর্ট মাস্ট হ্যাভ কম্পিটেন্সি টু ট্রাই দ্য স্যুট, সেই কোর্টের যেন অন্যান্য যে কম্পিটেন্সি আছে সেই স্যুটটাকে ট্রায়াল করার, সেই কম্পিটেন্সি যেন থাকে। শুধু লোয়েস্ট গ্রেডের কোড হলেই হবে না, লোয়েস্ট গ্রেডের কোডের কোড যেটা আছে, সেই লোয়েস্ট গ্রেডের কোর্টের যেন পিকিউনিয়ারি যে কম্পিটেন্সি, সাবজেক্ট ম্যাটারের দিক থেকে যে কম্পিটেন্সি, টেরিটোরিয়াল যে কম্পিটেন্সি, সব দিক থেকে যে তার জুরিসডিকশনাল যে কম্পিটেন্সি, সেদিকে থেকে কিন্তু তাকে মানে তার যে কম্পিটেন্সি যেন তার থেকে থাকে, তবেই কিন্তু সে সেটাকে ট্রায়াল করতে পারবে, না হলে ট্রায়াল করতে পারবে না। সাপোজ মনে করো যে লোয়েস্ট গ্রেডের যে কোর্ট, তার মনে করো কম্পিটেন্সিই নেই, পিকিউনিয়ারি কম্পিটেন্সি নেই, তা সত্ত্বেও সে মামলাটাকে বিচার করে সে রায় দিয়ে দিল, সেই রায়টা কিন্তু নালিটি হয়ে যাবে, জুরিসডিকশনাল সে ডিফেক্ট থাকার কারণে। তাহলে আমরা সেকশন 15 থেকে আমরা বেশ কিছু জিনিস জানতে পারলাম। একটা জানতে পারলাম দুটো যে পয়েন্ট রয়েছে, যে কোর্টটাকে লোয়েস্ট গ্রেডের হতে হবে এবং কম্পিটেন্সি টু ট্রাই ইট, এবং সেই স্যুটটাকে ট্রায়াল করার জন্য অন্যান্য যে কম্পিটেন্সি জেনারেল কোর্টের থেকে থাকে। জিনিসটা কি আমি এখানে উদাহরণ দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করলাম। এবার আমরা চলে আসবো নেক্সট যে সেকশনটা রয়েছে, সেকশন 16 দেখে। সেই সেকশন 16 মধ্যে কি দেওয়া আছে আমরা সেটাকে একটু দেখার চেষ্টা করব। সেকশন 16 মধ্যে দেওয়া আছে স্যুট টু বি ইনস্টিটিউটেড হোয়ার সাবজেক্ট ম্যাটার সিচুয়েট। তাহলে একটা স্যুট কোথায় ইনস্টিটিউট করতে হবে, যেখানে সাবজেক্ট ম্যাটারটা সিচুয়েট করতে। তাহলে এখানে প্রথমে একটা ক্লিয়ে আছে, একটা এক্সপ্রেশনের মধ্যে দেওয়া আছে যে সাবজেক্ট টু দ্য পিকিউনিয়ারি অর আদার লিমিটেশনস। তাহলে পিকিউনিয়ারি এবং অন্যান্য যে লিমিটেশনসটা রয়েছে, সেটা হতে পারে সাবজেক্ট ম্যাটার যে লিমিটেশনস বলছে প্রেসক্রাইব বাই দ্য এনি ল। তাহলে পিকিউনিয়ারি লিমিটেশনস বা অন্যান্য যে লিমিটেশনসের কথা যে আইনের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে, সেইগুলো ব্যতীত স্যুট ফর রিকভারি, যদি কোনো স্যুট ফাইল হয় রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি উইথ অর উইদাউট রেন্ট অর প্রফিট। তাহলে কোনো ইমুভেবল প্রপার্টিকে রিকভার করার জন্য সেখানে যদি কোনো মামলা কোনো ফাইল করতে হয়, তাহলে সেই মামলাটা কোথায় ফাইল করবে সেই ব্যাপারে কিন্তু সেকশন 16 মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। যে স্যুটটা ফাইল করছে সেটা উইথ প্রফিট বা উইথ রেন্ট হতে পারে, অথবা উইদাউট প্রফিট বা উইদাউট রেন্টও হতে পারে। তাহলে যদি কোনো একটা স্যুট কেউ ফাইল
করে থাকে ইমুভেবল প্রপার্টিকে রিকভার করার জন্য উইথ অথবা উইদাউট রেন্ট বা প্রফিট, সেক্ষেত্রে বলছে সেই স্যুটটা ফাইল করা যেতে পারে কোথায়, বলছে শ্যাল বি ইনস্টিটিউটেড, সেই স্যুটটাকে ইনস্টিটিউট করা যেতে পারে ইন দ্য কোর্ট, সেই কোর্টে উইদিন দ্য লোকাল লিমিটস অফ হুইচ জুরিসডিকশন, যে কোর্টের লোকাল জুরিসডিকশনে দ্য প্রপার্টি ইজ সিচুয়েটেড, সেই ইমুভেবল প্রপার্টিটা সিচুয়েট করছে। তাহলে যে কোর্টের লোকাল জুরিসডিকশন বা টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যে সেই ইমুভেবল প্রপার্টিটা সিচুয়েট করছে, সেই কোর্টে সেই ইমুভেবল প্রপার্টি রিকভার করার জন্য যে স্যুট, সেই স্যুটটা সেখানে ফাইল করতে হবে। তাহলে আমরা নেক্সট যেটা দেখতে পাচ্ছি সেটা কি, যে স্যুট ফর পার্টিশন। তাহলে স্যুট ফর পার্টিশন অফ ইমুভেবল প্রপার্টি, কোন ইমুভেবল প্রপার্টিকে পার্টিশন করার জন্য যে পার্টিশন স্যুট ফাইল করা হয়, সেই পার্টিশন স্যুটটা কোথায় ফাইল করা হবে, একই রকম ভাবে বলছে যে কোর্টে লোকাল জুরিসডিকশনের মধ্যে সেই ইমুভেবল প্রপার্টিটা সিচুয়েট করছে, সেই কোর্টে কি করতে হবে, স্যুট ফর পার্টিশন সেটা ফাইল করতে হবে। এখন এই পার্টিশন কথাটার অর্থ কি, পার্টিশন কথাটার অর্থ হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য রেসপেক্টিভ শেয়ার অফ দ্য শেয়ারার্স, যারা শেয়ারার্স রয়েছে, যারা প্রপার্টি পেতে এন্টাইটেল রয়েছে, তাদের যে অ্যালটেড শেয়ার রয়েছে, সেই অ্যালটেড শেয়ার অনুসারে যে প্রপার্টিটাকে ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে সেটাকেই পার্টিশন বলা হয়। কোনো একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার যারা লিগ্যাল ইয়ার্স রয়েছে, সেই লিগ্যাল ইয়ার্সরা কতটা অংশে তারা মালিক, সেটা অলরেডি সেই ব্যক্তিটা মারা যাওয়ার সময় কিন্তু ডিটারমাইন্ড হয়ে যায়, কিন্তু প্রপার্টিটার পজেশনসটা তারা হয়তো যে কোনো কারণেই হোক সেটা পেয়ে থাকে না। নিজেদের মধ্যে কে কোথায় কোন জায়গাটা নেবে, রাস্তার দিকে নেবে কিনা, কে কোন পজিশনে নেবে, সেই সমস্ত জিনিসগুলো তারা অ্যামিকেবলি সেটেলমেন্ট করার চেষ্টা করে। যদি সেটা না হয় তখন স্যুট অফ পার্টিশন স্যুট যেটা আছে, স্যুট ফর পার্টিশন, সেটা ফাইল করার মাধ্যমে সেটাকে সেটেল করা হয়ে থাকে। তার মানে অ্যালটেড যে শেয়ারটা আছে, সেই অ্যালটেড শেয়ারটা বা রেসপেক্টিভ যে শেয়ারটা আছে, সেটা যারা শেয়ারার্স যারা রয়েছে লিগ্যাল ইয়ার্সের মধ্যে যে ডিস্ট্রিবিউট যে করা হয় সেটাকেই পার্টিশন বলা হয়। সেটা স্যুট ফর পার্টিশন বা পার্টিশন স্যুটের মাধ্যমে হয়ে থাকে। তাহলে ইমুভেবল প্রপার্টি পার্টিশন করার জন্য যদি কোনো স্যুট, সেই স্যুটটা ইনস্টিটিউট করা হবে সেই কোর্টে, যে কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে একটা প্রপার্টি সিচুয়েট করছে সেখানে। নেক্সট হচ্ছে স্যুট ফর ফোরক্লোজার, suit for foreclosure or sale অথবা রিডেমশন ইন দ্য কেস অফ অ্যান মর্টগেজ, মর্টগেজের ক্ষেত্রে। তাহলে একটা মর্টগেজের ক্ষেত্রে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে পড়েছি, সেকশন 60 মধ্যে উল্লেখ করে দেওয়া আছে যে মর্টগেজের যে রাইট আছে রিডেমশনের, দ্য রাইট অফ মর্টগেজার অফ রিডেমশন, মর্টগেজারের যে রাইট আছে রিডেমশন করার জন্য সেকশন 60 আমরা টিপি অ্যাক্টের মধ্যে পড়েছি। আবার একই রকমভাবে যে মর্টগেজির যে রাইট আছে ফোরক্লোজার এবং সেল, এটা আমরা সেকশন 67 এর মধ্যে পড়েছি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের মধ্যে, এবং সেই চার্জের কথা বলা আছে সেকশন 100 অফ দ্য টিপি অ্যাক্টের মধ্যে আমরা পড়েছি। তাহলে যদি কোনো একটা স্যুট, যদি কোনো একটা মর্টগেজি যদি ফাইল করে থাকে কোনো ইমুভেবল প্রপার্টি যেটা মর্টগেজে ছিল সেটাকে ফোরক্লোজার বা সেলের জন্য, সেই স্যুটটা কোথায় ফাইল হবে, একটা মর্টগেজার যদি তার স্যুট প্রপার্টি, তাদের যে মর্টগেজ যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটাকে রিডেমশন করার জন্য যদি কোনো স্যুট ফাইল করে, সেই স্যুটটা কোথায় ফাইল হবে, যদি কোনো ইমুভেবল প্রপার্টির উপরে যদি কোনো চার্জ ক্রিয়েট করা হয়ে থাকে, সেই রেসপেক্টে যদি কোনো স্যুট ফাইলিং করা থাকে, সেই ইমুভেবল প্রপার্টির রেসপেক্টে সেই মামলাটা কোথায় হবে, বলে যেখানে যে কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে সেই ইমুভেবল প্রপার্টিটা সিচুয়েট করছে সেখানেই সেই মামলাটাকে ফাইল করা হবে। ক্লজ ডিতে দেওয়া আছে যে স্যুট ফর ডিটারমিনেশন অফ এনি আদার রাইটস টু অর ইন্টারেস্ট ইন দ্য ইমুভেবল প্রপার্টি। তাহলে ইমুভেবল প্রপার্টির উপরে অন্য কোনো ইন্টারেস্ট বা রাইট সেটা ডিটারমাইন বা নির্ধারণ করার জন্য যদি কোনো স্যুট ফাইলিং করা থাকে, বলছে সেই স্যুটটা ইনস্টিটিউট করা হবে সেই কোর্টে যে কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে ওই প্রপার্টিটা সিচুয়েট করছে। নেক্সট বলছে স্যুট ফর কম্পেনসেশন ফর রং টু ইমুভেবল প্রপার্টি, কোন ইমুভেবল প্রপার্টির এগেইনস্টে যদি কোনো রং করা হয়ে থাকে, দেন যদি সে রংটা করার জন্য যদি কোনো কম্পেনসেশন কেউ ক্লেম করতে চায়, তাহলে যে ব্যক্তিটি কম্পেনসেশন ক্লেম করতে চাইছে ইমুভেবল প্রপার্টিতে রং করা হয়েছে, সেই কারণে সেই যে স্যুটটা ফাইল করা হবে কোথায় ফাইল হবে, যে কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে ওই প্রপার্টিটা সিচুয়েট করছে, যে ইমুভেবল প্রপার্টির এগেইনস্টে রং হয়েছে, বলছে সেই কোর্টের মধ্যেই কিন্তু সেই স্যুটটা ফাইল করা হবে। তাহলে ক্লজ এ থেকে নিয়ে ক্লজ ই পর্যন্ত সব কিন্তু ইমুভেবল প্রপার্টি যেটা আছে সেই ইমুভেবল প্রপার্টি রিলেটেড যে স্যুট সেগুলো আমরা দেখতে পেলাম। কিন্তু ক্লজ এফ যেটা আছে সের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে স্যুট ফর রিকভারি অফ মুভেবল প্রপার্টি। তাহলে মুভেবল প্রপার্টি রিকভার করার জন্য কোনো একটা মামলা, বলছে অ্যাকচুয়ালি আন্ডার যদি ডিস্ট্রেন্ট অর অ্যাটাচমেন্ট, সেখানে কখন মামলাটা করা যাবে। তাহলে একটা ইমুভেবল প্রপার্টি যদি কোনো কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আইডেন্টিফাই করে সেখানে মামলা করার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে না। কিন্তু মুভেবল প্রপার্টি
প্রপার্টির নেচারই হচ্ছে এক জায়গা থেকে প্রপার্টিটা আরেক জায়গায় মুভ করে যায়। তাহলে আমরা কি করে বুঝবো যে এই মুভেবল প্রপার্টিটা কোনো একটা কোর্টের জুরিসডিকশনের মধ্যে রয়েছে? সেই জন্য ওই ক্লজ এফ এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে যে যদি কোনো মুভেবল প্রপার্টি রিকভারি করার জন্য কোনো স্যুট ফাইল করতে হয় তাহলে স্যুটটা কোথায় ফাইল করা হবে? বলছে এই মুভেবল প্রপার্টির যে মুভেবিলিটি যেটা রয়েছে সেই মুভেবিলিটিটা যেখানে ডিস্ট্রেন্ড হয়ে গেছে, ক্রোক হয়ে গেছে, যেটা অ্যাটাচমেন্ট যেখানে সিজার করা হয়েছে সেখানে সে মুভেবল প্রপার্টি যে মোবিলিটি যেখানে স্টপ হয়ে যাচ্ছে, বলছে যেখান থেকে যতক্ষণ না পর্যন্ত অ্যাটাচমেন্ট থেকে প্রপার্টিটাকে রিলিজ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রপার্টিটা সেখানে স্টপ থাকে, সেখানে অ্যাটাচ থেকে থাকে। বলছে যেখানে অ্যাটাচ থাকছে অ্যাকচুয়ালি আন্ডার ডিস্টেন্ট বা অ্যাটাচমেন্টে, বলছে যে কোর্টের জুরিসডিকশনের মধ্যে সেটাকে অ্যাটাচমেন্ট করা হয়েছে সেই কোর্টে কি করতে হবে না এই স্যুটটাকে ফাইল করতে হবে রিলেটিং টু দ্য রিকভারি অফ মুভেবল প্রপার্টি। তাহলে আমরা সেকশন 16 থেকে আমরা দেখতে পেলাম যে একটা ইমুভেবল প্রপার্টি অ্যাজ ওয়েল অ্যাজ মুভেবল প্রপার্টির রেসপেক্টে যদি কোনো স্যুট ফাইল করতে হয় সেই স্যুটটা কোথায় ফাইল করতে হবে। এর সাথে একটা প্রভিশন অ্যাটাচ করে দেওয়া আছে। সেই প্রভিশন মধ্যে কি দেওয়া আছে এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। এবারে প্রভিশন মধ্যে দেওয়া আছে প্রোভাইডেড দ্যাট, শর্ত থাকে যে এ স্যুট টু অবটেন রিলিফ, যদি কোনো একটা স্যুট ফাইল করা হয় কোনো রিলিফ পাওয়ার জন্য রেসপেক্টিং অর কম্পেনসেশন ফর রং টু ইমুভেবল প্রপার্টি, তাহলে যদি কোনো একটা স্যুট কেউ ফাইল করে থাকে কোনো ইমুভেবল প্রপার্টির রেসপেক্টে কোনো রিলিফ পাওয়ার জন্য বা ইমুভেবল প্রপার্টির এগেইনস্টে কোনো রং হয়েছে তাই কম্পেনসেশন পাওয়ার জন্য যদি কোনো স্যুট ফাইল করা হয়ে থাকে আর সেই ইমুভেবল প্রপার্টিটা যদি হেল্ড বাই অর অন বিহাফ অফ ডিফেন্ডেন্ট, যদি সেই ইমুভেবল প্রপার্টিটা একটা ডিফেন্ডেন্ট হোল্ড করে থাকে বা ডিফেন্ডেন্টের হয়ে যদি কেউ সেটাকে হোল্ড করে থাকে সেক্ষেত্রে কি হতে পারে ওয়্যার দ্য রিলিফ শর্ট, যে রিলিফটা চাওয়া হয়েছে ক্যান বি এন্টায়ারলি অবটেন, সে রিলিফটা পাওয়া যেতে পারে থ্রু হিজ পার্সোনাল ওবিডিয়েন্স। এই পার্সোনাল ওবিডিয়েন্স কথাটার অর্থ যে ডিফেন্ডেন্টের পজিশনের মধ্যে ইমুভেবল প্রপার্টিটা আছে তাকে পার্সোনালি লায়াবেল করার মাধ্যমে সেই রিলিফটা এন্টায়ারলি পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে বলছে কি সেই স্যুটটা মে বি ইনস্টিটিউটেড, সেই স্যুটটা ইনস্টিটিউটেড করা যেতে পারে ইদার হয় ইন দ্য কোর্ট উইদিন দ্য লোকাল লিমিটস অফ হুজ জুরিসডিকশন দ্য প্রপার্টি ইজ সিচুয়েট, যে কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে ওই প্রপার্টিটা সিচুয়েট করছে হয় সে কোর্টে, হয় ইদার মানে হয় সেই কোর্টের মধ্যে ইমুভেবল প্রপার্টিটার এগেইনস্টে স্যুট ফাইল করা যেতে পারে অথবা ইন দ্য কোর্ট উইদিন দ্য লোকাল লিমিটস অফ হুজ জুরিসডিকশন, যে কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে দ্য ডিফেন্ডেন্ট অ্যাকচুয়ালি অ্যান্ড ভলান্টারি রিসাইড, যেখানে ডিফেন্ডেন্ট অ্যাকচুয়ালি বা ভলান্টারি রিসাইড বা বসবাস করছে, ক্যারিজ অন বিজনেস, যে কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে ডিফেন্ডেন্ট বিজনেস ক্যারি অন করছে, আর পার্সোনালি ওয়ার্কস ফর গেন, যেখানে পার্সোনালি কোনো ওয়ার্কস বা কাজকর্ম করছে কোনো গেন বা প্রফিটের জন্য সেখানে মামলা করা যেতে পারে। তাহলে প্রভিশনটা যেটা দেওয়া আছে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যদি কোনো একটা স্যুট কেউ কোর্টে ফাইল করে থাকে কোনো ইমুভেবল প্রপার্টির রেসপেক্টে কোনো রিলিফ পাওয়ার জন্য বা কোনো ইমুভেবল প্রপার্টির এগেইনস্টে কোনো রং হয়েছে সেখান থেকে কম্পেনসেশন পাওয়ার জন্য, আর সেই ইমুভেবল প্রপার্টিটা যদি ডিফেন্ডেন্ট হোল্ড করে থাকে বা ডিফেন্ডেন্টের যদি পজিশনে থাকে বা অন বিহাফ অফ ডিফেন্ডেন্ট যদি কেউ ইমুভেবল প্রপার্টিটাকে নিজের পজিশনের মধ্যে রেখে থাকে সেক্ষেত্রে বলছে যদি সেই ইমুভেবল প্রপার্টির এগেইনস্টে যে মামলাটা করা হয়েছে সেই মামলাটাতে যদি পার্সোনালি লায়াবেল হয়ে থাকে ডিফেন্ডেন্ট এবং এন্টায়ার রিলিফটা যদি তার কাছ থেকে পাওয়া যেতে পারে সেক্ষেত্রে বলছে সেই স্যুটটা ফাইল করা হবে হয় যে কোর্টের লোকাল জুরিসডিকশনে সেই ইমুভেবল প্রপার্টিটা সিচুয়েট করছে সেই কোর্টে অথবা যেখানে যে কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে সেই যে ডিফেন্ডেন্ট যাকে পার্সোনালি লায়াবেল করে এন্টায়ার রিলিফটাকে ক্লেম করা যেতে পারে সেই ডিফেন্ডেন্ট যেখানে অ্যাকচুয়ালি এবং ভলান্টারি রিসাইড করছে অথবা ক্যারিজ অন বিজনেস করছে অথবা কি করছে পার্সোনালি ওয়ার্কস ফর গেন করছে সেখান থেকে কি করা যাবে মামলাটা করা যেতে পারে। তাহলে সেকশন 16 এর প্রভিশনটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ভালো করে আমি বুঝিয়ে দিলাম, স্টুডেন্টরা চেষ্টা করবে এটাকে বোঝার, রিপিটেডলি দেখার মাধ্যমে এটাকে বুঝতে হবে, নাহলে বুঝতে পারবে না। নেক্সট এর সাথে একটা এক্সপ্লেনেশন রয়েছে যে ইন দিস সেকশন প্রপার্টি মিন্স, প্রপার্টি বলতে কি বোঝাচ্ছে যে প্রপার্টি সিচুয়েট ইন ইন্ডিয়া, যে প্রপার্টিটা ইন্ডিয়াতে সিচুয়েট করছে এখানে প্রপার্টি বলতে সেই প্রপার্টিটাকে বোঝানো হয়েছে। ইন্ডিয়ার মধ্যে যে প্রপার্টি আছে এখানে সেই প্রপার্টিগুলো রিলেটেডই কিন্তু সেকশন 16 মামলা করা যেতে পারে। এবার আমরা চলে আসবো সেকশন 17 এর মধ্যে কি রয়েছে।
সেকশন 17 অফ দ্য সিভিল প্রসিডিওর কোড সেখানে লেখা রয়েছে কি যে স্যুট ফর ইমুভেবল প্রপার্টি সিচুয়েট উইদিন দ্য জুরিসডিকশন অফ ডিফারেন্ট কোড। যখন কোন একটা ইমুভেবল প্রপার্টি এমন ভাবে সিচুয়েট করছে যেটা ডিফারেন্ট কোড একের অধিক কোর্টের জুরিসডিকশনের মধ্যে যদি সিচুয়েট করে থাকে, তাহলে একটা ইমুভেবল প্রপার্টির অবস্থানটা ঠিক এমন ভাবে কোন একটা পার্টিকুলার কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে ইমুভেবল প্রপার্টিটা সিচুয়েট করছে না, ডিফারেন্ট কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে যদি ইমুভেবল প্রপার্টিটা সিচুয়েট করে থাকে সেক্ষেত্রে সেই মামলাটা কোথায় ফাইল করা হবে সেই ব্যাপারে সেকশন 17 আমাদেরকে বলে দিচ্ছে। সেকশন 17 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 বলছে where a suit is to obtain relief respecting or compensation for wrong to immovable property। বলছে যখন কোন একটা সুট কেউ ফাইল করছে রিলিফ পাওয়ার জন্য কোন ইমুভেবল প্রপার্টির রেসপেক্টে অথবা ইমুভেবল প্রপার্টির এগেইনস্টে কোনো রং হয়েছে সেখান থেকে কম্পেনসেশন পাওয়ার জন্য যদি কোনো সুট ফাইল করতে হয়, আর যদি সেই ইমুভেবল প্রপার্টি যদি সিচুয়েট করে থাকে উইদিন দ্য জুরিসডিকশন অফ ডিফারেন্ট কোড, যদি ডিফারেন্ট কোর্টের জুরিসডিকশনে যদি সেই ইমুভেবল প্রপার্টিটা সিচুয়েট করে থাকে সেক্ষেত্রে বলছে দ্য সুট মে বি ইনস্টিটিউটেড, তখন সুটটা ইনস্টিটিউট করা যেতে পারে এনি কোর্ট, যে কোনো কোর্টে উইদিন দ্য লোকাল লিমিটস অফ হুজ জুরিসডিকশন, যে কোর্টগুলোর লোকাল জুরিসডিকশনের মধ্যে এনি পোরশন ওই প্রপার্টির কোনো একটা পোরশন অফ দ্য প্রপার্টি ইজ সিচুয়েটেড। তাহলে ওই প্রপার্টির কোনো একটা পোরশন যে কোর্টের জুরিসডিকশনের মধ্যে থাকছে সেই কোর্টেই মামলাটা ফাইল করা যেতে পারে। তাহলে একটা প্রপার্টি এমন ভাবে অবস্থান করছে যে ওই প্রপার্টির কিছুটা অংশ কোনো একটা কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে পড়ছে, আবার কিছুটা অংশ অন্য কোনো কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে পড়ছে। যে যে কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে ওই প্রপার্টির কোনো একটা অংশ সিচুয়েট করছে সেই কোর্টগুলোর মধ্যে যে কোনো কোর্টেই কিন্তু সেই মামলাটাকে ফাইল করা যেতে পারে, যেটা কিনা সেকশন আমরা 17 এর মধ্যে দেখতে পেলাম। এর সাথে কিন্তু একটা প্রভিশন অ্যাটাচ করে দেওয়া আছে, শুধুমাত্র যে কোনো কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে বা লোকাল লিমিটস অফ জুরিসডিকশনের মধ্যে যদি কোনো একটা প্রপার্টির পোরশন পড়ে তাহলেই সেখানে মামলা করে যাবে তা কিন্তু নয়। এখানে একটা প্রভিশনের মধ্যে উল্লেখ করে দিয়েছে ইন রেসপেক্ট অফ দ্য ভ্যালু অফ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য সুট, সুটের যে সাবজেক্ট ম্যাটার রয়েছে তার যে ভ্যালুয়েশনের দিক থেকে এন্টায়ার ক্লেমটা যেন কগনিজেবল বাই সাচ কোর্ট, মানে বলতে চাইছে পিকিউনিয়ারি জুরিসডিকশনের দিক থেকে যেন যে সেই কোর্টটা যেন কম্পিটেন্ট থেকে থাকে। শুধুমাত্র প্রপার্টির কোনো একটা পোরশন সেখানে আছে বলেই সেখানে মামলা করতে হবে তা নয়, মামলা করার জন্য কোনো কোর্ট, মামলা এন্টারটেন করার জন্য কোনো কোর্ট যে কম্পিটেন্ট হয়ে যাবে তা নয়, সেই কোর্টের যেন পিকিউনিয়ারি জুরিসডিকশনটা থেকে থাকে সুট সাবজেক্ট ম্যাটার ভ্যালুয়েশনের দিক থেকে, সেটাও কিন্তু এখানে বিচার্য বিষয় রয়েছে। তাহলে আমরা সেকশন 17টা কি আমরা বুঝতে পারলাম। এবার চলে আসবো আমরা সেকশন 18, যেটা কিনা ভীষণ ইম্পর্টেন্ট। সেকশন 18 যে প্লেস অফ institution of suit where the local limits of the jurisdiction of the court are uncertain। তাহলে যখন কোন একটা কোর্টের লোকাল লিমিটস কি আছে জুরিসডিকশনের, যখন সেটা আনসার্টেন বা অনিশ্চিত থাকে, তাহলে আমরা সেকশন 15 দেখতে পেলাম কি যে লোয়েস্ট গ্রেডের যে কোর্ট সেখানে আমাদেরকে মামলাটা ফাইল করতে হবে। সেকশন 16 দেখলাম কি ইমুভেবল প্রপার্টি যেখানে সিচুয়েট করছে মামলা সেখানে ফাইল করতে হবে। সেকশন 17 আমরা কি দেখলাম যে যখন কোন একটা প্রপার্টি এমনভাবে সিচুয়েট করছে যেটা কিনা দুটো কোর্টের জুরিসডিকশন বা দুইয়ের বেশি কোর্টের জুরিসডিকশনের মধ্যে পড়ছে, যে কোনো কোর্টের জুরিসডিকশনে যদি প্রপার্টির কোনো একটা পোরশন থাকে সেখানে মামলাটা কি করা যেতে পারে, ফাইল করা যেতে পারে। কিন্তু সেকশন 18 যেটা নিয়ে ডিল করছে যে এমন একটা ইমুভেবল প্রপার্টি এমন ভাবে সেটা সিচুয়েট করছে অ্যাকচুয়ালি কোন কোর্টের জুরিসডিকশনের মধ্যে সেই প্রপার্টিটা অবস্থান করছে সেই ব্যাপারে কোনো সার্টেনটি নেই, একটা আনসার্টেনটি ক্রিয়েট হয়ে গিয়েছে, অনিশ্চয়তা ক্রিয়েট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে সুটটা কোথায় ফাইল করা হবে সেই ব্যাপারে সলিউশন দিচ্ছে সেকশন 18 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908। আমরা দেখার চেষ্টা করব সাবসেকশন 1 এর মধ্যে কি রয়েছে সেকশন 18 এর। সেকশন 18 এর সাবসেকশন 1 এর মধ্যে দেয়া রয়েছে কি ওয়্যার ইট ইজ অ্যালেজড টু বি আনসার্টেন, ওয়্যার ইট ইজ অ্যালেজড যখন এটা দাবি করা হচ্ছে, কি দাবি করা হচ্ছে, টু বি আনসার্টেন এটা অনিশ্চিত হবে, উইদিন দ্য লোকাল লিমিটস অফ হুজ জুরিসডিকশন অফ হুইচ টু অর মোর কোর্টস, দুই অথবা ততোধিক কোর্টের মধ্যে কোন কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে এই সুটটা ফাইল করা হবে সেই ব্যাপারে যখন একটা অনিশ্চয়তা থেকে থাকে এবং যদি সুটের কোনো একজন পার্টি যে ব্যক্তি মামলা করছে সে যদি দাবি করে থাকে যে একটা অনিশ্চয়তা রয়েছে দুই বা ততোধিক কোর্টগুলোর মধ্যে কোন কোর্টে সেই সুটটা ফাইল করা হবে, এনি ইমুভেবল প্রপার্টি ইজ সিচুয়েটেড, কোন কোর্টে ইমুভেবল কোন কোর্টের জুরিসডিকশনের মধ্যে ইমুভেবল প্রপার্টিটা সিচুয়েট করছে এই ব্যাপারে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাহলে ওয়্যার ইট is alleged to be uncertain within the local limits of the jurisdiction of which of the two or more courts any immovable property is situated, the দুই বা ততোধিক
যে কোর্ট রয়েছে সেই কোর্টের কোন কোর্টের জুরিসডিকশনের মধ্যে একটা ইমুভেবল প্রপার্টি সিচুয়েট করছে, এই ব্যাপারে যখন কোনো একটা আনসার্টেনটি যখন তৈরি হচ্ছে, কোনো পার্টি যখন সেটাকে দাবি করছে যে একটা আনসার্টেনটি তৈরি হয়েছে, তখন বলছে এনি ওয়ান, দেন বলছে এনি ওয়ান অফ দোজ কোর্ট, সেই দুই বা ততোধিক কোর্ট যাদের মধ্যে আনসার্টেনটি তৈরি হয়েছে, বলছে এনি অফ ওয়ান অফ দোজ কোর্ট, সেই কোর্টগুলোর মধ্যে যে কোনো একটা কোর্ট মে পারে। তাহলে সেই যে কোর্টগুলো রয়েছে যাদের মধ্যে আনসার্টেনটি তৈরি হয়েছে, কোন কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে প্রপার্টি অ্যাকচুয়ালি সিচুয়েট করছে, যখন সেটাকে বোঝা যাচ্ছে না বলে একটা পার্টি দাবি করছে, সেই কোর্টগুলোর মধ্যে একটা কোর্ট কি করতে পারে, মে পারে। কি করতে পারে, if satisfied that, যদি সেই কোর্টটা itself satisfied হয়ে থাকে যে there is ground for the alleged uncertainty, যে দাবিটা করছে আনসার্টেনটির, সেই দাবির পিছনে যথেষ্ট গ্রাউন্ড রয়েছে, যথেষ্ট কারণ রয়েছে। যদি কোর্ট itself satisfied হয়, যে পার্টিটা দাবি করছে যে কোনো একটা প্রপার্টি আদৌ কোন কোর্টের মধ্যে সিচুয়েট করছে সেটার ব্যাপারে আনসার্টেনটি রয়েছে, এই যে আনসার্টেনটির যে দাবিটা করছে তার পিছনে যথেষ্ট রিজন বা কারণ রয়েছে, এই ব্যাপারে সেই কোর্ট যদি স্যাটিসফাইড হয়ে থাকে, সেক্ষেত্রে সেই কোর্ট কি করবে, রেকর্ড এ স্টেটমেন্ট টু দ্যাট এফেক্ট, সেই পরিপ্রেক্ষিতে কোর্ট কি করবে, একটা স্টেটমেন্ট রেকর্ড করবে, একটা বিবৃতি সে রেকর্ড করবে, অ্যান্ড দেয়ার আপন, তারপরে স্টেটমেন্টটা রেকর্ড করার পরে প্রসিড টু এন্টারটেন অ্যান্ড ডিসপোজ অফ এনি স্যুট, সেই স্যুটটাকে এন্টারটেন করবে, গ্রহণ করবে, তারপর সেটা ডিসপোজ অফ করবে, মীমাংসা করবে সেই স্যুটটাকে রিলেটিং টু দ্যাট প্রপার্টি, ওই ইমুভেবল প্রপার্টি রিলেটিং যে স্যুট, সেই স্যুটটাকে এন্টারটেন করবে এবং ডিসপোজ অফ করবে। অ্যান্ড এবং ইটস ডিগ্রি, যে কোর্ট এই মামলাটাকে গ্রহণ করে ডিসপোজ অফ করলো, সেই কোর্ট ডিসপোজ অফ করার পর যে রাইটটা দেবে, ইটস ডিগ্রি ইন দ্য স্যুট, ওই স্যুটে যে ডিগ্রিটা সে দিচ্ছে, শ্যাল হ্যাভ দ্য সেম এফেক্ট, সেই ডিগ্রিটার একই কার্যকারিতা থাকবে, একই কনসিকুয়েন্সেস থাকবে, একই এনফোর্সিবিলিটি থাকবে, অ্যাজ ইফ, যেভাবে কিনা দ্য প্রপার্টি ওয়ার সিচুয়েট উইদিন দ্য লোকাল লিমিট অফ হিজ জুরিসডিকশন, সেই প্রপার্টিটা যদি পুরোপুরি সেই কোর্টের লোকাল লিমিটসের মধ্যে যদি সিচুয়েট করতো, তাহলে সেই কোর্ট সেই মামলাটাকে এন্টারটেইন করে যে রায় দিত, সেই রায়টা ঠিক যেভাবে অ্যাপ্লিকেবল বা এনফোর্সেবল হতো, এইখানে আনসার্টেনটির কারণে যে কোর্ট এই মামলাটাকে স্যাটিসফাই হওয়ার পরে যেটাকে এন্টারটেইন করে যে রায় দিল, বলছে সেই রায়টারও কিন্তু সেম এনফোর্সিবিলিটি বা সেম এফেক্ট থাকবে। তাহলে আমরা সেকশন 18 এর সাবসেকশন 1 থেকে আমরা কি দেখতে পেলাম, অ্যাট এ গ্ল্যান্স আমি আরেকবার বোঝানোর চেষ্টা করছি, যেহেতু এই সেকশনটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যখন সুটের কোনো একজন পার্টি এটা দাবি করে থাকে যে দুই বা ততোধিক কোর্টের জুরিসডিকশনের মধ্যে কোন একটা ইমুভেবল প্রপার্টি কোথায় সিচুয়েট করছে, সেই ব্যাপারে যখন একটা আনসার্টেনটি থাকবে, কোনো নিশ্চয়তা থাকবে না যে কোন কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে অ্যাকচুয়ালি প্রপার্টিটা সিচুয়েট করছে, তখন যদি সেটা দাবি করে থাকে, তখন কোর্ট কি করতে পারে, ওই দুই বা ততোধিক যে কোর্ট যাদের মধ্যে আনসার্টেনটি রয়েছে, যে কোনো একটা কোর্ট কি করতে পারে, যদি সেই কোর্ট ইটসেলফ স্যাটিসফাইড হয়ে থাকে যে আনসার্টেনটির যে দাবিটা করছে সেখানে যথেষ্ট গ্রাউন্ড রয়েছে, রিজনস রয়েছে এই দাবিটা করার, তখন সে কি করবে, একটা স্টেটমেন্ট রেকর্ড করবে এই পরিপ্রেক্ষিতে। তারপরে সে কি করবে, প্রসিড করা শুরু করবে টু এন্টারটেইন and dispose of the suit relating to that immovable property, সেই immovable property related একটা সুটকে সে এন্টারটেইন করার পরে সেটাকে ডিসপোজ অফ বা মীমাংসা করে নেবে, এবং মীমাংসা করার পর যে রাইটটা সে দেবে, বলছে সেই রাইটটাতে ওই সুটের যে রাইটটা দেবে, বলছে শ্যাল হ্যাভ দ্য সেম এফেক্ট, তার একই কনসিকুয়েন্সেস বা অ্যাপ্লিকেবিলিটি বা এনফোর্সিবিলিটি থাকবে, অ্যাজ ইফ, যদি কিনা দ্য প্রপার্টি ওয়াজ সিচুয়েট উইদিন দ্য লোকাল লিমিটস অফ ইটস জুরিসডিকশন, সেই কোর্টের জুরিসডিকশনে যদি প্রপার্টিটা থাকতো, তাহলে সেকশন 16 অনুসারে সেই স্যুটটাকে যখন ফাইল করা হতো এবং সেই স্যুটটা ফাইল করার পরে সেটাকে এন্টারটেইন এবং হিয়ারিং করার পরে যে রায়টা দিত, সেই রায়টার ঠিক যেমন কার্যকারিতা থাকবে, এখানে বলছে যে রায়টা দিয়েছে তার সেম এফেক্ট বা কার্যকারিতা থাকবে। তাহলে সেকশন 18 এর সাবসেকশন 1 থেকে আমরা এই ডিটেলসটা কিন্তু জানতে পারলাম আনসার্টেনটির গ্রাউন্ডে। এর একটা প্রভিশন রয়েছে, সেই প্রভিশন মধ্যে কি রয়েছে, প্রোভাইডেড দ্যাট, শর্ত থাকে যে the suit is one with respect to which the court is competent as regards the nature and the value of the suit to exercise jurisdiction। তো যে কোর্ট এই আনসার্টেনটির গ্রাউন্ডে কোন একটা মামলাকে গ্রহণ করে বিচার করলো, সেই কোর্টের কিন্তু মনে রাখতে হবে এই ভ্যালুয়েশনস বা পিকিউনিয়ারি দিক থেকে যেন তার সেই জুরিসডিকশন থেকে থাকে বা তার যে ক্যাপাসিটি থেকে থাকে, এবং নেচার সাবজেক্ট ম্যাটারের দিক থেকে যেন তার সেই কম্পিটেন্সি থাকে, সেটার কথা কিন্তু একটা বলে দিল। তাহলে যে সুট এই মামলাটাকে আনসার্টেনটির গ্রাউন্ডে বিচার
বিচার করছে তার সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন এবং পিকুনিয়ারি জুরিসডিকশন বা তার জন্য ক্যাপাসিটি থাকে, সেটার কথা কিন্তু এখানে স্মরণ করিয়ে দিল প্রভিশন মধ্যে। এবার চলে আসবো আমরা কোথায় না সেকশন 18 এর সাবসেকশন 2, সেখানে কি বলে দেওয়া আছে, এই সাবসেকশনটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে সেকশন 18 সাবসেকশন 2 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, সাবসেকশন 1 এর মতোই। কি দেওয়া আছে, where a statement has not been recorded, আমরা সাবসেকশন 1 এ আমরা কি দেখেছিলাম, যে কোড আনসার্টেনটির গ্রাউন্ডটাতে স্যাটিসফাইড হয়েছে তাকে একটা স্টেটমেন্ট রেকর্ড করতে হতো এই পরিপ্রেক্ষিতে। কিন্তু যখন একটা স্টেটমেন্ট রেকর্ড করা হয়নি আন্ডার সাবসেকশন 1 এ, সাবসেকশন 1 এ যদি কোনো কোড সেই স্টেটমেন্টটা রেকর্ড না করে থাকে and an objection is taken before an appellate or revisional court, তাহলে যখন ডিক্রি দিয়ে দিল সেই ডিক্রির এগেনস্টে যখন কোনো একটা অ্যাপিলেট বা কোনো রিভিশনাল কোর্টে সে কি করলো, ডিফেন্ড যার এগেনস্টে রায়টা দিয়েছিল সে যদি একটা অবজেকশনস তখন ফাইল করে দেয়, তাহলে কোর্ট কি করেছিল না কোনো একটা স্টেটমেন্ট রেকর্ড করেনি, রেকর্ড না করে সে কি করেছিল মামলাটাকে এন্টারটেইন করে অ্যাডজুডিকেট করে রায় দিয়ে দিয়েছে। সেই ডিক্রিতে যে ডিসস্যাটিসফাইড হয়েছে সেই যখন অ্যাপিলেট বা রিভিশনাল কোর্টে যখন অবজেকশনস ফাইল করেছে সে তখন অবজেকশনস দিয়ে বলছে কি এ ডিক্রি অর অর্ডার in a suit relating to such property, সেই প্রপার্টি নিয়ে যে ডিক্রি বা অর্ডারটা দেয়া হয়েছে was made, সেই ডিক্রিটা দেয়া হয়েছে by a court, একটা কোর্টের দ্বারা নট হ্যাভিং জুরিসডিকশন, যার কিনা জুরিসডিকশনই নেই, where the property is situate, যেখানে প্রপার্টি সিচুয়েট করছে সেই প্রপার্টির জুরিসডিকশনে কিন্তু তার নেই এই মামলাটাকে এন্টারটেইন করা, তা সত্ত্বেও সেই কোর্ট মামলাটাকে এন্টারটেইন করে কি করেছে এই রায় দিয়েছে, অ্যাপিলেট বা রিভিশনাল কোর্টে এসে অবজেকশনস দিচ্ছে। বলছে যদি কেউ এরকম অবজেকশনস অ্যাপিলেট বা রিভিশন কোর্টে দিয়ে থাকে, বলছে অ্যাপিলেট অর রিভিশনাল কোর্ট শ্যাল নট অ্যালাউ দ্য অবজেকশনস, সেই অবজেকশনটাকে এখানে অ্যালাউ করবে না। তাহলে যখন কোনো একটা রায় কোর্ট দিয়ে দিল সেই রাইটার বলছে সেম অ্যাপ্লিকেবিলিটি থাকবে, কিন্তু যে রায় ডিসস্যাটিসফাইড হলো সে যদি অ্যাপিলেট বা রিভিশনাল কোর্টের কাছে গিয়ে বলে যে কোর্ট বিচার করে রায় দিয়েছে সেই কোর্টের তো জুরিসডিকশন ছিল না ওই ইমুভেবল প্রপার্টি যে সিচুয়েট করছে সেই পরিপ্রেক্ষিতে, তাহলে সেই রায়টা যেটা দিয়েছে রায়টা সঠিক রায় ছিল না। যদি সেই অবজেকশনটা অ্যাপিলেট বা রিভিশনাল কোর্টের কাছে করে থাকে, রিভিশনাল বা অ্যাপিলেট কোর্ট বলছে অ্যালাউ করবে না সেই অবজেকশনসটাকে, আনলেস, কখন অ্যালাউ করতে পারে, এখানে একটা ব্যতিক্রম দিয়ে দিয়েছে, আনলেস কখন অ্যালাউ করতে পারে, ইন ইটস ওপিনিয়ন, যদি রিভিশনাল বা অ্যাপিলেট কোর্টের মতানুসারে দেয়ার ওয়াজ, যদি সেখানে থাকে অ্যাট দ্য টাইম অফ ইনস্টিটিউশন অফ সুট, যখন সুটটা ইনস্টিটিউট করছিল সেই সময়, মানে যে কোর্ট বিচার করেছিল সেই কোর্ট যখন ইনস্টিটিউট করছিল সুট সেই সময়, নো রিজনেবল গ্রাউন্ড, যদি যথোপযুক্ত কারণ না থেকে ফর আনসার্টেনটি, আনসার্টেনটির কারণে অ্যাজ টু দ্য কোর্ট হ্যাভিং জুরিসডিকশন উইথ রেসপেক্ট দেয়ার টু, তাহলে যখন সেই সুট ফাইল করা হচ্ছিল সেই কোর্টে, তখন যদি কোর্ট এটা রিভিশনাল বা অ্যাপিলেট কোর্ট যদি এটা দেখে যে যখন সেই সুটটা ওই কোর্টে যখন ফাইল করা হচ্ছিল সেখানে এমন কোনো রিজনেবল গ্রাউন্ড ছিল না আনসার্টেনটির ব্যাপারে যে সেখানে কোর্টটা ফাইল করতে হতো, সেই জন্য বলছে যদি আনসার্টেনটির যে গ্রাউন্ডটাকে সেখানে এস্টাবলিশ করা হয়েছিল সেখানে যদি কোনো রিজনেবল গ্রাউন্ড যদি না থেকে থাকে আনসার্টেনটির ব্যাপারে, সেক্ষেত্রে কোর্ট কিন্তু সেই অবজেকশনটাকে অ্যালাউ করতে পারে। আর কখন অ্যালাউ করতে পারে, অ্যান্ড দেয়ার হ্যাজ বিন কনসিকুয়েন্টাল ফেলিয়ার অফ জাস্টিস, যদি দেখে ফেলিয়ার অফ জাস্টিস হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে কোর্ট কি করতে পারে এই অবজেকশনটাকে অ্যালাউ করতে পারে। তাহলে অবজেকশনটাকে অ্যালাউ করার পিছনে দুটো রিজনস থাকতে হবে। নাম্বার ওয়ান রিজনস কি না, যখন সেখানে কোনো আনসার্টেনটির গ্রাউন্ডই যদি রিজনেবল না থেকে থাকতো সুটটা ইনস্টিটিউট হওয়ার সময়, তাহলে আর যদি সেখানে কনসিকুয়েন্টাল ফেলিয়ার অফ জাস্টিস হওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে সেখানে কিন্তু কোর্ট সেই অবজেকশনটাকে অ্যালাউ করবে, নচেত কিন্তু নয়। এবার আমরা সরাসরি চলে আসবো সেকশন 19 এর মধ্যে কি রয়েছে সেটা ডিসকাস করব সিভিল প্রসিডিওর কোডের। সুটস ফর কম্পেনসেশন ফর রংস টু পার্সন অর মুভেবলস, তাহলে কোনো রংস যদি কোনো পার্সনস বা মুভেবল প্রপার্টি এগেনস্টে হয়ে থাকে তার এগেনস্টে কম্পেনসেশনের জন্য যে সুট সেটা কোথায় ফাইল করা যেতে পারে সেটা আমরা দেখব সেকশন 19 এর মধ্যে থেকে। তাহলে কি দেওয়া আছে, হোয়ার এ সুট ইজ, যখন একটা সুট যদি হয়ে থাকে ফর কম্পেনসেশন ফর রং ডান টু পার্সনস, যদি কোনো পার্সনের এগেনস্টে কোনো রং হয়ে থাকে যেটাকে আমরা টর্ট বলে থাকি, যদি কারোর এগেনস্টে কোনো টর্ট হয়ে থাকে তার জন্য কম্পেনসেশনের জন্য যে সুট সেই সুটটা, অথবা টু ইমুভেবল প্রপার্টি, মুভেবল প্রপার্টির এগেনস্টে যদি কোনো রং হয়ে থাকে তার জন্য কম্পেনসেশনের জন্য কোনো সুট যদি ফাইল করার থাকে সেই সুটটা কোথায় ফাইল হবে সেই ব্যাপারে সেকশন 19 বলছে ইফ দ্য রং ওয়াজ ডান, যদি রংটা যদি হয়ে থাকে উইদিন দ্য লোকাল লিমিটস অফ দ্য জুরিসডিকশন অফ ওয়ান কোর্ট, যদি কোনো একটা কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে সেই রংটা যদি কেউ করে থাকে, অ্যান্ড দ্য ডিফেন্ডেন্ট রিসাইড, যে রংটা করেছে সেই ডিফেন্ডেন্ট যদি রিসাইড করে থাকে, অর ক্যারিজ অন বিজনেস, যদি বিজনেস ক্যারি অন করে থাকে, অর পার্সোনালি ওয়ার্কস ফর গেইন,
পার্সোনালি কোনো কাজ করছে কোনো প্রফিট গেইন করার জন্য উইদিন দ্য লোকাল লিমিটস অফ দ্য জুরিসডিকশন অফ অ্যানাদার কোর্ট, অন্য কোর্টের জুরিসডিকশনে যদি থেকে থাকে, তাহলে ডিফেন্ডেন্ট রংটা কমিট করছে একটা কোর্টের জুরিসডিকশনে, আর ডিফেন্ডেন্ট নিজে রিসাইড করছে, ক্যারিজ অন বিজনেস করছে, পার্সোনালি ওয়ার্ক ফ্রম গেইন করছে অন্য কোর্টের লোকাল জুরিসডিকশনে, সেক্ষেত্রে সুটটা কোথায় ফাইল হবে? বলছে দ্য সুট মে বি ইনস্টিটিউটেড, সুটটা ফাইল করা যেতে পারে অ্যাট দ্য অপশন অফ প্লেন্টিফ, প্লেন্টিফের ইচ্ছা অনুসারে ইন ইদার অফ দ্য সেট কোর্ট, ওই দুটো কোর্টের মধ্যে যে কোনো কোর্টে, যে কোর্টের জুরিসডিকশনের মধ্যে রং কমিট করা হচ্ছে সেই কোর্টেও সুটটা ফাইল করা যেতে পারে, আর যে কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে ডিফেন্ডেন্ট সে কি করছে, হ্যাবিচুয়ালি রিসাইডস করছে, ওয়ার্কস ফর গেইন করছে, পার্সোনালি ওয়ার্কস ফর গেইন করছে বা ক্যারিজ অন বিজনেস করছে, সেই কোর্টের জুরিসডিকশনেও কি করা যেতে পারে, সুটটা ফাইল করা যেতে পারে। এই পরিপ্রেক্ষিতে ইলাস্ট্রেশনস রয়েছে, আমরা একটা ইলাস্ট্রেশনস এখান থেকে দেখতে পারি। ইলাস্ট্রেশনস এ রিসাইডিং ইন দিল্লি, এ দিল্লিতে বসবাস করছে, বিটস বি ইন ক্যালকাটা, বি কে কলকাতাতে কি করেছে, সে বিটস তাকে মারধর করেছে। বি মে সুই এ, বি পারে একে সুই করতে, ইদার হয় ইন ক্যালকাটা অর দিল্লি, তাহলে যেখানে সে রংটা কমিট করেছে কলকাতাতে সেখানেও মামলা ফাইল করতে পারে, অথবা যেখানে ডিফেন্ডেন্ট রিসাইড করছে সেখানেও কিন্তু সে মামলাটা ফাইল করতে পারে। তাহলে আমরা দুটোই দেখতে পেলাম, যেখানে রং কমিট হচ্ছে সেখানেও হতে পারে, আবার কি যেখানে ডিফেন্ডেন্ট রিসাইড করছে সেখানেও মামলাটা ফাইল করা যেতে পারে। এবার আমরা চলে আসবো সেকশন 20, এটা হচ্ছে রেসিডিউরি একটা সেকশনস, যে সেকশনসগুলো আমরা সেকশন 15 থেকে 19 পর্যন্ত পড়লাম তার একটা রেসিডিউরি সেকশন হচ্ছে সেকশন 20। বলছে আদার সুটস টু বি ইনস্টিটিউটেড হোয়ার ডিফেন্ডেন্ট রিসাইড অর কজ অফ অ্যাকশন অ্যারাইজ, তাহলে সেকশন 15 থেকে 19 পর্যন্ত বলে দেওয়া হলো যে কোথায় কোন সুটটা ইনস্টিটিউট করা হবে। তাহলে সেকশন 15 থেকে 19 পর্যন্ত সেই সার্কামস্টান্সেস বা গ্রাউন্ডগুলো এক্সিস্ট যদি না করে থাকে সেক্ষেত্রে যে সুটটা ফাইল হবে অ্যাকর্ডিং টু সেকশন 20, সেখানে বলে দেওয়া আছে যে সুটটা কোথায় ইনস্টিটিউট হবে, যেখানে ডিফেন্ডেন্ট রিসাইড করছে অথবা যেখানে কজ অফ অ্যাকশন অ্যারাইজ করছে সেখানে সুটটা ফাইল করা হবে, সাবজেক্ট টু দ্য লিমিটেশনস অ্যাজ এফোরসেড। তাহলে উপরে যে লিমিটেশনসগুলোর কথা বলা হলো সেই লিমিটেশনসগুলো ব্যতি রেখে এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট উইদিন দ্য লোকাল লিমিটস অফ হুজ জুরিসডিকশন, প্রত্যেকটা সুট ফাইল করা হবে বা ইনস্টিটিউট করা হবে সেই কোর্টে যে কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে। নাম্বার 1 কি বলছে, নাম্বার 1 বলছে কি আমরা দেখে নেব। নাম্বার 1 এখানে আমাদের বলছে যে ডিফেন্ডেন্ট or each of the defendants, তাহলে যখন একটা ডিফেন্ডেন্ট থাকবে সেই একটি ডিফেন্ডেন্ট, যখন সবগুলো অনেকগুলো ডিফেন্ডেন্ট থাকবে ইচ অফ দ্য ডিফেন্ডেন্ট মানে প্রত্যেকটা ডিফেন্ডেন্ট, ওয়ার দেয়ার আর মোর দ্যান ওয়ান, যখন একের বেশি ডিফেন্ডেন্ট থাকে, যখন সবগুলো ডিফেন্ডেন্টস কি বলছে অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য সুট, সুটটা যখন কমেন্সমেন্ট বা আরম্ভ করা হবে সেই সময় অ্যাকচুয়ালি অ্যান্ড ভলান্টারি রিসাইড অর ক্যারিজ অন বিজনেস অর পার্সোনালি ওয়ার্কস ফ্রম গেইন। তাহলে একটা সুট কোথায় ইনস্টিটিউট করা হবে, যে কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে যদি কোনো একটি ডিফেন্ডেন্ট থাকে সেই ডিফেন্ডেন্ট অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য সুট অ্যাকচুয়ালি এবং ভলান্টারি রিসাইড করছে, যেখানে কিনা ক্যারিজ অন বিজনেস করছে অথবা যেখানে পার্সোনালি ওয়ার্কস ফর গেইন করছে সেই কোর্টে কিন্তু সুটটা ফাইল করা হবে। যদি সেখানে একের অধিক ডিফেন্ডেন্ট থেকে থাকে ইচ অফ দ্য ডিফেন্ডেন্ট, প্রত্যেকটা ডিফেন্ডেন্ট অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ সুট যে কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে অ্যাকচুয়ালি বা ভলান্টারি রিসাইড করছে অথবা ক্যারিজ অন বিজনেস করছে অথবা পার্সোনালি ওয়ার্কস ফর গেইন করছে সেই কোর্টে কিনা সুটটা ফাইল করা হবে। নেক্সট ক্লজ বি তে বলছে এনি অফ দ্য ডিফেন্ডেন্টস, ডিফেন্ডেন্টের মধ্যে কোনো একজন ডিফেন্ডেন্ট হোয়ার দেয়ার আর মোর দ্যান ওয়ান, যদি সেখানে একের অধিক ডিফেন্ডেন্ট থাকে, এখানে বলেছে ইচ অফ দ্য ডিফেন্ডেন্ট, যেখানে ইচ বলতে প্রত্যেকটা ডিফেন্ডেন্ট যেখানে বসবাস করতো সেটার কথা বলা আছে, কিন্তু এখানে বলা আছে এনি অফ দ্য ডিফেন্ডেন্টস, অনেকগুলো ডিফেন্ডেন্টের মধ্যে যদি একজন ডিফেন্ডেন্ট অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য সুট, সুটটা ইনস্টিটিউট বা কমেন্সমেন্ট করার সময় অ্যাকচুয়ালি অর ভলান্টারি রিসাইড অর ক্যারিজ অন বিজনেস অর পার্সোনালি ওয়ার্কস ফর গেইন, তাহলে যদি বলছে কোনো একটা ডিফেন্ডেন্ট, অনেকগুলো ডিফেন্ডেন্টের মধ্যে কোনো একটা ডিফেন্ডেন্ট যদি কিনা অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট অফ দ্য সুট যদি কিনা সে অ্যাকচুয়ালি রিসাইড করে থাকে অথবা ক্যারিজ অন বিজনেস করে থাকে অথবা পার্সোনালি ওয়ার্কস ফর গেইন করে থাকে, যে কোর্টের জুরিসডিকশনের মধ্যে আছে সেখানেও মামলাটা করা যেতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম যেখানে সবগুলো ডিফেন্ডেন্ট বসবাস করছে সেখানেও মামলা করা যেতে পারে, আর যখন একজন ডিফেন্ডেন্ট বসবাস করছে যেখানে সেখানেও মামলা করা যেতে পারে, কিন্তু কিছু শর্ত সেখানে পূরণ করতে হবে। তাহলে মামলা করতে গেলে সাপোজ মনে করো এ মামলা করছে কতজনের বিরুদ্ধে, 3 জনের বিরুদ্ধে, বি সি ডি। ক্লজ এতে বলছে বি সি এবং ডি
যদি একই জায়গায় বসবাস করে থাকে তো সেখানে তুমি মামলাটা ফাইল করতে পারবে। সাপোজ মনে করো বি, সি এবং ডি তিনজনেই বারাসাতে বসবাস করে, বারাসাত, তাহলে বারাসাতে সেই কোর্টে সেই মামলাটা ফাইল করা যাবে। কিন্তু সাপোজ মনে করো বি এর বাড়ি হচ্ছে বারাসাত, সি এর বাড়ি মনে করো ব্যারাকপুর, ডি এর বাড়ি মনে করো বনগা, তাহলে এটা বারাসাত, ব্যারাকপুর, একটা হচ্ছে বনগা। তাহলে এখন বলছে ক্লজ বি তে বলছে এনি অফ দ্য ডিফেন্ডেন্টস, যে কোনো একটা ডিফেন্ডেন্টস যে কোর্টের লোকাল জুরিসডিকশনে রয়েছে সেখানে মামলা ফাইল করা যাবে। যে বারাসাতে আছে সেখানেও মামলা ফাইল করতে পারে, যে ব্যারাকপুরে আছে সেখানেও মামলা ফাইল করতে পারে, যে বনগাতে আছে সেখানেও মামলা ফাইল করতে পারে। কিন্তু সেখানে শর্ত কি, দ্যাট ইন সাচ কেস, সেক্ষেত্রে ইদার মানে হয় দ্য লিভ অফ দ্য কোর্ট ইজ গিভেন, কোর্টের কাছ থেকে পারমিশন নিতে হবে। যে বারাসাতে পার্টিকুলার একটা ডিফেন্ডেন্ট যেখানে আছে সেখানে মামলা করতে গেলে কোর্ট যেন সেখানে পারমিশন দিয়ে থাকে মামলা করার জন্য, বা কোর্টের কাছ থেকে যেন প্রিভিয়াস পারমিশন নিয়ে থাকে। অর দ্য ডিফেন্ডেন্টস, যে সমস্ত ডিফেন্ডেন্টসগুলো হু ডু নট রিসাইড, যারা ডিসাইড করছে না, তাহলে বি বারাসাতে রিসাইড করছে, বারাসাতেই মামলা ফাইল করছে, এর কাছ থেকে আর কোনো পারমিশনের প্রয়োজন নেই। যারা বারাসাতে বসবাস করছে না, সি এবং ডি, যারা ব্যারাকপুর বা বনগাঁতে বসবাস করছে, বলছে সেক্ষেত্রে বলছে অর দ্য ডিফেন্ডেন্টস হু ডু নট রিসাইড or carries on business or personally works for gain as aforesaid, যারা বসবাস করছে না সেই লোকাল কোর্টের জুরিসডিকশনের মধ্যে, তারা যেন অ্যাকুইজেন্স ইন সাচ শুট, সেই শুট ফাইল করার ক্ষেত্রে যেন সম্মতি দিয়ে থাকে। তাহলে যদি কোনো অনেকগুলো ডিফেন্ডেন্টের মধ্যে কোনো একটা ডিফেন্ডেন্ট যেখানে রিসাইড করছে সেখানে যদি মামলা করতে হয়, সেই মামলা সে করতে পারে। সেক্ষেত্রে বলছে হয় কোর্টের কাছ থেকে পারমিশন বা স্যাংশন বা লিভ নিতে হবে, আর দ্বিতীয়ত যে ডিফেন্ডেন্টগুলো সেই কোর্টের জুরিসডিকশনের মধ্যে বসবাস করছে না তাদের কাছ থেকে অ্যাকুইজেন্স বা তাদের কাছ থেকে সম্মতি নিতে হবে, তবে সেই মামলাটা করা যাবে। আর ক্লজ সিতে কি বলা হচ্ছে, সেকশন 20 যে ক্লজ সি আছে সেই ক্লজ সিতে এসে কি বলছে, দ্য কজ অফ অ্যাকশন, যে যখন কজ অফ অ্যাকশনটা বলছে হোললি অর ইন পার্ট অ্যারাইজ, তাহলে যে স্যুটটা ফাইল হচ্ছে সেই স্যুট ফাইলের জন্য যে কজ অফ অ্যাকশনটা থাকে, সেই কজ অফ অ্যাকশনটা যে কোর্টের লোকাল জুরিসডিকশনের মধ্যে হোললি অথবা ইন পার্ট অ্যারাইজ হয়েছে, সেই কোর্টের লোকাল জুরিসডিকশনে কি করা যেতে পারে, মামলা ফাইল করা যেতে পারে। এর সাথে একটা এক্সপ্লেনেশন রয়েছে যেখানে বলা আছে এ কর্পোরেশন শ্যাল বি ডিম টু ক্যারি অন বিজনেস, একটা কর্পোরেশনকে আমরা ধরে নেব বা মনে করে নেব সে একটা বিজনেস ক্যারি অন করছে অ্যাট ইটস সোল অর প্রিন্সিপাল প্লেস ইন ইন্ডিয়া, যদি কিনা সে প্রিন্সিপাল প্লেস অথবা সোল মানে হচ্ছে একটা যে অফিস আছে সেখানে, অথবা প্রিন্সিপাল যদি অফিস থেকে থাকে, প্রধান অফিস থেকে থাকে ইন্ডিয়াতে সেখানে, অর ইন রেসপেক্ট অফ এনি কজ অফ অ্যাকশন অ্যারাইজিং, যদি কোনো কজ অফ অ্যাকশন অ্যারাইজ করে থাকে অ্যাট এনি প্লেস, যে কোনো জায়গায়, হোয়ার ইট হ্যাজ এ সাবঅর্ডিনেট অফিস, যদি কোনো তার সাবঅর্ডিনেট অফিসও থেকে থাকে অ্যাট সাচ প্লেস, সেই প্লেসে, সেক্ষেত্রে মামলাটা করা যেতে পারে যেখানে তার প্রিন্সিপাল অফিস বা সোলস অফিস আছে সেখানে, অথবা যেখানে তার সাবঅর্ডিনেট অফিস আছে সেখানেও সেই মামলাটা ফাইল করা যেতে পারে। তাহলে আমরা দেখতে পেলাম কি, যে সেকশন 20 মধ্যে কি রয়েছে, এখানে একটা ইলাস্ট্রেশনস রয়েছে, একটা ইলাস্ট্রেশনস আমরা এখানে দেখতে পারি। ইলাস্ট্রেশনের মধ্যে উল্লেখ করে দেওয়া আছে এ ইজ এ ট্রেডসম্যান ইন ক্যালকাটা, এ হচ্ছে একটা ট্রেডসম্যান যে কিনা কলকাতাতে থাকে। বি ক্যারিজ অন বিজনেস, বি মনে করো বিজনেস ক্যারিজ অন করছে দিল্লিতে, তাহলে বি কি করতে পারে, বাই হিজ এজেন্ট ইন ক্যালকাটা, ক্যালকাটাতে তার যে এজেন্ট আছে তার দ্বারা বাইস গুডস অফ এ, এর গুডসকে সে কিনেছে, অ্যান্ড রিকোয়েস্ট একে রিকোয়েস্ট করেছে টু ডেলিভার দেম, তাকে যেন ডেলিভার করে দেয় টু দ্য ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির কাছে। তাহলে এ কি করেছে, ডেলিভার্স দ্য গুড অ্যাকর্ডিংলি ইন ক্যালকাটা, অ্যাকর্ডিংলি কলকাতাতে কি করেছে, গুডসটা ডেলিভারি করে দিয়েছে। এ মে সুই বে, যদি সেই টাকা যদি না দিয়ে থাকে, এ মে সুই বি, এখানে সুইকে বিকে সুই করতে পারে ফর দ্য প্রাইসের জন্য অফ দ্য গুডস, সেই গুডসের, ইদার হয় ইন ক্যালকাটা, হয় ক্যালকাটাতে, ওয়ার দ্য কজ অফ অ্যাকশন অ্যারাইজ ইন, যেখানে কজ অফ অ্যাকশন অ্যারাইজ করেছিল, অর দিল্লি অথবা দিল্লিতে, ওয়ার দ্য বি ক্যারিজ অন বিজনেস, যেখানে বি ক্যারিজ অন বিজনেস করছে। তাহলে আমরা দেখতে পেলাম যে ডিফেন্ডেন্ট যেখানে ক্যারিজ অন করছে সেখানেও মামলা করা যেতে পারে, যেখানে কজ অফ অ্যাকশন অ্যারাইজ করছে সেখানেও মামলা করা যেতে পারে। তো আজকের এই ডিসকাশনের মাধ্যমে আমরা সেকশন 15 থেকে সেকশন 20 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 নিয়ে ডিসকাস করলাম, যেখানে কিনা প্লেস অফ সুইং এর ব্যাপারে দেওয়া আছে। এই প্লেস অফ সুইং থেকে যে কোশ্চেন্সগুলো সাধারণত পরীক্ষায় এসে প্রশ্ন এসে থাকে, যে ডিসকাস দ্য ল রিলেটিং টু দ্য প্লেস অফ সুইং আন্ডার দ্য কোড অফ সিভিল প্রসিডিওর, এই প্রশ্নটা পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এছাড়া প্রশ্ন এসে থাকে ডিসকাস দ্য ল রিলেটিং টু প্লেস অফ সুইং
as to the pecuniary jurisdiction এছাড়াও প্রশ্ন এসে থাকে ডিসকাস দ্য ল রিলেটিং টু প্লেস অফ সোয়িং as to the territorial jurisdictions এই সমস্ত কোশ্চেন্সগুলো জুডিশিয়াল সার্ভিস এবং সেমিস্টার পরীক্ষাতে এসে থাকে সেকশন 15 থেকে 20 এর ডিসকাশনটা আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হতে যাচ্ছে তোমরা প্রত্যেকেই ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু আমাদেরকে ভুলবে না আজকের ডিসকাশন সেকেন্ড পর্যন্ত থাকবে থ্যাংক ইউ সো মাচ